আচ্ছা, আজান দিচ্ছে, একটু জাস্ট আমরা 1 মিনিট পরে শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে, দেখি শনিবার যদি না হয় সোমবার দিতে পারে কিনা। ঠিক আছে, এখন আজকে পরিবেশ রসায়ন শুরু করবো, আমরা পরিবেশ রসায়ন স্টার্ট করবো। হ্যাঁ, চ্যাপ্টার 1। আচ্ছা, তাহলে শুরু করি। তাহলে দেখো, এটাকে মূলত আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আমার অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল সম্বলিত। আরেকটা পার্ট আমরা ভাগ করতে পারি এটাকে গ্যাস ল বা গ্যাসিয়াস সূত্রসমূহ। ঠিক আছে, বা গ্যাসের সূত্রসমূহ লিখতে পারি আমরা, গ্যাসের সূত্রসমূহ। ঠিক আছে, বাংলিশ হয়ে যাচ্ছে, গ্যাসের সূত্রসমূহ। ঠিক আছে, তাহলে পরিবেশ রসায়নটার দুইটা পার্ট। একটা হচ্ছে প্রথম আমাদের বইয়ের মধ্যে যেটা আছে, আমরা সেটা অনুযায়ী বইতে শুরুতেই পরিবেশ রসায়নে অ্যাটমসফিয়ার সম্বলিত অর্থাৎ বায়ুমণ্ডল, আমাদের যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে যেই উপাদানগুলো আছে, যেমন ধরো বিভিন্ন গ্যাস, তারপরে হচ্ছে ওয়াটার ভেপার, অ্যারোসল, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন পার্টিকেলস, বিভিন্ন পলিউটেন্ট, এই সমন্বিত এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার। আর বাকি পার্টটা হচ্ছে আমাদের নর্মালি যে গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলো কোন কোন সূত্রগুলো মেনে চলতেছে, কিসের উপর ভিত্তি করে তাদের আচরণ সমূহ, তাদের নেচার সমূহ, এগুলো পড়বো আমরা এই গ্যাস লয়ের মধ্যে। আমরা প্রথমে অ্যাকচুয়ালি আমাদের প্রথম পার্টটা দিয়ে, অ্যাটমসফিয়ার পার্টটা দিয়েই শুরু করব। ঠিক আছে, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। ঠিক আছে, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, প্রথমে আসি আমাদের অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের মধ্যে। এটার অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের কনসেপ্টটা কি? এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর্থ। ঠিক আছে, এই পৃথিবীটাকে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত একটা একটা গ্যাসের একটা আবরণ, একটা একটা গ্যাসের একটা আবরণ এই আর্থকে ঘিরে আছে। একটা নির্দিষ্ট একটা এরিয়া পর্যন্ত একটা একটা বায়ুর আবরণ এই আর্থকে ঘিরে আছে। একদম বলতে গেলে একটা হচ্ছে প্রোটেক্টিভ ব্ল্যাঙ্কেটের মতো, মানে হচ্ছে একটা চাদর। আর্থের উপর, পৃথিবীর উপর একটা চাদর জড়ানো আছে, যেটা এই আর্থটাকে কি করতেছে, প্রোটেক্ট করতেছে। আমরা লিখতে পারি লাইক এ প্রোটেক্টিভ প্রোটেক্টিভ ব্ল্যাঙ্কেট। ঠিক আছে, প্রোটেক্টিভ ব্ল্যাঙ্কেট অফ গ্যাস, একটা গ্যাসের প্রোটেক্টিভ চাদর বা কম্বল যাই বলো, যেটা আর্থ কি করতেছে, প্রোটেক্ট করতেছে। ওকে, তাহলে আমরা এই যে আর্থ থেকে শুরু করে যতটুকু পর্যন্ত এই যে বায়ুর আবরণটা, এটা নিয়ে হচ্ছে আমাদের এই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের মধ্যে
পড়ালেখা, ঠিক আছে। এই যে পুরো অ্যাটমসফিয়ার এটার পরিমাণ এত যে এই অ্যাটমসফিয়ারের ভরটা, এই অ্যাটমসফিয়ারের ভরটা পুরো পুরো বায়ুমণ্ডলের পুরো পুরো বায়ুমণ্ডলের ভরটা হচ্ছে আমার 5 × 10⁵ মেট্রিক টন। 5 × 10⁵ মেট্রিক টন। এই যে পুরো অ্যাটমসফিয়ার এটা যদি আমরা ভরটা যদি হিসাব করতে পারতাম, হিসাব তো তোমার কি বলবো, মানে এটা তো একদম কোনো জায়গায় নিয়ে হিসাব করা নাই, এগুলো তোমার ইন্টিগ্রেশন করে তোমার ক্যালকুলেশন করে বের করছে 5 × 10⁵ মেট্রিক টন, ঠিক আছে। এখন আসি আমরা এই যে আমাদের পৃথিবী থেকে শুরু করে যে বায়ুমণ্ডলের স্তরটা, সেটা কয়টা স্তরে বিভক্ত। প্রথমত হচ্ছে আমার বায়ুমণ্ডলের স্তর, আসি 1 নম্বরে আসি। প্রথমেরটা কি হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। একদম আর্থ থেকে শুরু করে, অর্থাৎ আর্থের সাথে আমরা তো জানি আমরা সবাই পৃথিবীর উপরে বসবাস করি। সেটা যদি পৃথিবী হয়, আমরা সবাই পৃথিবীর উপরে দাঁড়ায় আছি। তো আমাদের আশেপাশে আমাদের সাথে যে সকল বায়ুমণ্ডলটা, যেখান থেকে আমরা নিঃশ্বাস নিচ্ছি, যেখানে আমরা চলাফেরা করি, সেটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যে। তার আরেকটু যখন উপরে যাবো, রেঞ্জ গুলো পরে বলবো, তার আরেকটু যখন উপরে যাব, তখন আমরা কি পাবো, তখন আমরা বলবো স্ট্রাটোস্ফিয়ার, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারের উপর আমরা কি পাবো, আমরা পাবো স্ট্রাটোস্ফিয়ার। এরপরে কি পাবো আমরা, এরপরে আমরা পাবো মেসোস্ফিয়ার, এরপরে থার্মোস্ফিয়ার, একদম সবার শেষ স্তরটা হচ্ছে এক্সোস্ফিয়ার, ঠিক আছে। একদম সবার শেষ স্তরটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের 5টা স্তরের নাম। তাহলে 5টি স্তর, একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তারপরে সবার শেষ হচ্ছে আমাদের কি এক্সোস্ফিয়ার। এবং কথাটা হচ্ছে এই যে বায়ুমণ্ডলটা, এই যে পুরো বায়ুমণ্ডল, এর মধ্যে আসলে অ্যাকচুয়ালি কি কি আছে। এর মধ্যে অ্যাকচুয়ালি আছে আমার গ্যাস আছে, তারপরে হচ্ছে আমার জলীয় বাষ্প আছে, তারপর হচ্ছে আমার কি আছে, তারপর হচ্ছে আমার অ্যারোসল আছে, অ্যারোসল। অ্যারোসল জিনিসটাকে আমরা পরে আসবো, পরে জিনিসগুলো বুঝাবো। এই যে এই বায়ুমণ্ডলটা প্রথম কথা হচ্ছে আমরা এটা এরকম আর্থের সাথে অ্যাডজাস্ট কেন, ঠিক আছে, যাচ্ছে না কেন, বিকজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, অর্থাৎ অভিকর্ষ বলের কারণে আমার কি করতেছে, এই বায়ুমণ্ডলটা পৃথিবী থেকে চলে যাচ্ছে না, ঠিক আছে। পৃথিবীর সাথে একদম কনজেস্ট হয়ে আছে একদম। তাহলে আমরা এই পৃষ্ঠার মধ্যে কি বললাম, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের 5টা স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এরপর হচ্ছে পুরো বায়ুমণ্ডলের ভরটা যদি হিসাব করে 5 × 10⁵ মেট্রিক টন। এই পুরো বায়ুমণ্ডলটা আমাদের আর্থকে প্রোটেক্ট করতেছে, লাইক এ প্রোটেক্টিভ ব্ল্যাঙ্কেট, ঠিক আছে। কি কি আছে এখানে, গ্যাস আছে, জলীয় বাষ্প আছে, অ্যারোসল আছে। কেন যাচ্ছে না, পৃথিবী থেকে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যাচ্ছে না, ঠিক আছে। এরপর আসি একদম প্রথমে হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এটা হচ্ছে আমাদের একদম বায়ুমণ্ডলের যে স্তরটা আছে, তার একদম সর্বনিম্ন স্তর। ট্রপোস্ফিয়ারটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের স্তরের সর্বনিম্ন স্তর, ঠিক আছে। সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন স্তর। অবশ্যই কিন্তু হাজার স্যারের বইটা পড়বা, বইগুলো একটু পড়ে পড়ে যাবা, ঠিক আছে, একটু রিডিং করবা।
যেমন এটা যদি আমাদের সি লেভেল হয়, ঠিক আছে, এটা যদি আমাদের সি লেভেল, সি লেভেল মানে কি সমুদ্র পৃষ্ঠ, সমুদ্র পৃষ্ঠ হয়, সমুদ্র পৃষ্ঠ থেকে নরমালি আমাদের 10 কিলোমিটার পর্যন্ত এই ট্রপোস্ফিয়ার স্তরটা থাকবে, ঠিক আছে, সি লেভেল থেকে 10 কিলোমিটার পর্যন্ত আমাদের এই ট্রপোস্ফিয়ারটা, ঠিক আছে। এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের এরিয়াটা। এখন আমাদের জন্য নরমালি আমরা মানব জাতির জন্য এই স্তরটা নিয়ে জানা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ এই ট্রপোস্ফিয়ারের মধ্যে প্রথমত আমরা বসবাস করি, এখন এখানে আরো গ্যাসিয়াস পলিউটেন্ট আছে, অনেকগুলো দূষক পদার্থ আছে, তারপরে বিভিন্ন পার্টিকেল পলিউটেন্টস আছে। তো এগুলোর সাথে আমাদের বসবাস, এখন এগুলো কিভাবে কাজ করে, এগুলো আমাদের শরীরে কিভাবে অ্যাবজর্ব হচ্ছে, তারপরে হচ্ছে এগুলো যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির সাথে কিভাবে বিক্রিয়া করতেছে, যার কারণে আমাদের কি কি ক্ষতি হচ্ছে বা আমাদের লাভ কি হচ্ছে, মাটির মধ্যে লাভটা কি হচ্ছে, এগুলো নিয়ে আমাদের জানতে হবে। তো আসি প্রথমে একদম আমরা শুরু করব ট্রপোস্ফিয়ারিক পলিউটেন্টস দিয়ে, ঠিক আছে। তাহলে ট্রপোস্ফিয়ার আসলে অনেক কিছু জানা আছে, তোমরা যদি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নিয়ে ভবিষ্যতে পড়ো তখন আরো বেশি কিছু জানবা। বাট আমাদের এখন পরীক্ষার জন্য একদম মোদ্দা কথা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমাদের পলিউটেন্টস বা দূষক নিয়ে আমাদের জানা প্রয়োজন। মানে হচ্ছে যেমন যেমন অনেকে বলে না, যেমন যেমন মেডিকেল একটা কথা আছে এরকম, ওষুধ যখন দেয় একটা ওষুধের তোমার কি উপকারিতা হচ্ছে, অপকারিতাটা সবার আগে জানতে হয়, অপকারিতাটা কি, ঠিক আছে। কারণ উপকার না পাইলেও সমস্যা না, বাট অপকার হয়ে গেলে কিন্তু সমস্যা। তাহলে আসি, আমি একদম প্রথমে আসি ট্রপোস্ফিয়ারিক ট্রপোস ট্রপোস্ফিয়ারিক পলিউটেন্টস বা ট্রপোস্ফিয়ারের দূষক সমূহ, ঠিক আছে। ওকে, আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে আশা করি, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে। ট্রপোস্ফিয়ারিক পলিউটেন্টস, তো দেখো এই জিনিসগুলো অনেক ইউনিক, এগুলো বইতে এত ইজিলি জিনিসগুলো পাবা না। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। ট্রপোস্ফিয়ারের দূষক সমূহ একটু দেখো। দূষক সমূহ, একদম প্রথমে আমরা দুই ধরনের দূষক নিয়ে আলোচনা করতে পারি, একটা হচ্ছে গ্যাসিয়াস পলিউটেন্টস, আরেকটা টাইপ হচ্ছে আমাদের পার্টিকেল পলিউটেন্টস, পার্টিকেল পলিউটেন্টস, ঠিক আছে। গ্যাসিয়াস পলিউটেন্টস, এটা হচ্ছে পার্টিকেল পলিউটেন্টস। প্রথমে গ্যাসিয়াস পলিউটেন্টস এর মধ্যে কি কি আছে একটু দেখি। গ্যাসিয়াস পলিউটেন্টস এর মধ্যে আমার আছে সক্স, আমার আছে নক্স, আমার আছে কক্স, আমার আছে হাইড্রোজেন সালফাইড, আমার আছে হাইড্রোকার্বন, আমার আছে ওজোন O3। এখন কথা হচ্ছে ভাই সক্স নক্স কক্স এইসব জিনিসগুলো কি? এগুলো হচ্ছে আমাদের সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, কার্বনের অক্সাইড, এক্সের জায়গায় যে কোনো একটা, ধরো 2 হবে, 3 হবে, নাইট্রোজেনের জায়গায় 2 হবে, এখানে এক্সের জায়গায় 2 হবে, অথবা এক্সের জায়গায় 1 হবে, ঠিক আছে। অথবা এক্সের বিভিন্ন মান থাকবে। সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, যেমন আমরা লিখতে পারি সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড, আমরা লিখতে পারি নাইট্রোজেন ডাইঅক্সাইড, আমরা লিখতে পারি নাইট্রিক অক্সাইড, আমরা লিখতে পারি কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড, ঠিক আছে, অনেক কিছু লিখতে পারি আমরা। হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে হাইড্রোকার্বন, এখানে এক্স এর মান একটা থাকবে, ওয়াই এর মান হবে। সাপোজ ধরো যদি আমার অ্যালকেন হয়, আমি যদি এখানে C2 লিখি, 2 লিখে, তাহলে আমার কি লিখতে হবে? আমি যদি C2 লিখি তখন আমার কি ইথেনের সংকেতটা চলে আসবে, তাহলে C2H6। ওকে, এরপরে এটা হচ্ছে ওজোন, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার গ্যাসিয়াস পলিউটেন্ট। আর কিছু আছে আমাদের পার্টিকেল পলিউটেন্টস, এগুলো পার্টিকেল পলিউটেন্টস এর মধ্যে কি আছে? পার্টিকেল পলিউটেন্টস এর মধ্যে আমার আছে মিস্ট আছে, ডাস্ট আছে, আমার ফগ আছে, আমার স্মোক আছে, আমার স্মোগ আছে, ঠিক আছে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এগুলোর বাংলা পাশে লিখবা, ডিকশনারি দিয়ে খুঁজে খুঁজে বাংলাগুলো লিখবা। মিস্ট কি, ডাস্ট কি, ফগ কি, স্মোক কি, কি,
ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পরে বুঝাবো, জিনিসগুলো কি কি স্পেসিফিক্যালি এখানে স্মোক এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, লেখা শেষ, স্ক্রিনশট নিয়ে ফেলো বা লেখা শেষ করো। শুরু করব, একদম প্রথমে শুরু করব, দেখে বুঝতেছো আমাদের এগুলোর মধ্যে এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গ্যাসিয়াস পলিউটেন্ট গুলা। ঠিক আছে, গ্যাসিয়াস পলিউটেন্ট গুলো আমাদের লাইফে কিভাবে এফেক্ট ফেলতেছে। একদম প্রথমে আমরা সক্স দিয়ে শুরু করব। সক্স, ঠিক আছে। তো সক্স জিনিসটা কিভাবে আসতেছে, আমাদের বিভিন্ন ফসিল সমূহগুলো, যেমন মাটির মধ্যে আমাদের বিভিন্ন ফসিল সমূহ, বা আমরা যখন বিভিন্ন আকরিক গুলোকে জ্বালাই বা আকরিক গুলো যখন আর্থের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন আকরিক সমূহের মধ্যে বা ফসিল সমূহের মধ্যে কি থাকে, সালফার থাকে, ওখানে সালফার থাকে। তো সালফার বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হয়ে যায়, আমার সালফার ডাইঅক্সাইডও হয় বা সালফার ট্রাইঅক্সাইডও হইতে পারে। সালফার ডাইঅক্সাইড হইতে পারে, সালফার ট্রাইঅক্সাইড হইতে পারে। এখন কত হচ্ছে ভাই, সালফার ট্রাইঅক্সাইড কেমন হবে? হ্যাঁ, আমি সমতা বিধান করে করতে পারি, ঠিক আছে। বাট এখানে হচ্ছে আমার এই যে এই সালফার ডাইঅক্সাইডটা অ্যাকচুয়ালি সালফার ট্রাইঅক্সাইড থেকে একটু বেশি পরিমাণে হয়, বেশি পরিমাণে উৎপন্ন হয়, গ্রেটার অ্যামাউন্ট, বেশি পরিমাণে উৎপন্ন হয়, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইডটা কিন্তু একটু বেশি পরিমাণে উৎপন্ন হয়, যার কারণে কিন্তু আমরা মোটামুটি একটু ভালো থাকতে পারি। কেন ভালো থাকতে পারি এটা পরে বুঝবে, ঠিক আছে। এরপর আসি, এই সালফার ডাইঅক্সাইডটা যখন অক্সিজেনের সাথে আবার বিক্রিয়া করে এবং এখানে ক্যাটালাইজড হিসেবে বা প্রবাহক হিসেবে পিএম ইউজ হয়। পিএম মানে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার। তো লিখি, পিএম মানে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার। এই পার্টিকুলেট ম্যাটার গুলো হচ্ছে নরমালি ইন্ডাস্ট্রিয়াল যে সকল জায়গা আছে ওখানে আশেপাশে বাতাসের মধ্যে কিছু পার্টিকুলেট ম্যাটার থাকে। যেমন তোমরা চাইলে এটা নিয়ে যারা বৃত্তান্ত জানতে চাও তুমি দেখতে পারো। যেমন এক্সাম্পল হচ্ছে PM2.5 আছে, পার্টিকুলেট ম্যাটার PM10 আছে। এগুলো হচ্ছে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স। জাস্ট এখন এতটুকুই বুঝো, এই পার্টিকুলেট ম্যাটার গুলো এই বিক্রিয়ার মধ্যে ক্যাটালাইজড বা প্রভাবক হিসেবে কাজ করে। এখন প্রভাবক হিসেবে কাজ করে দেয় ঝামেলা। কি ঝামেলা? এই সালফার ডাইঅক্সাইডটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে খাতারনাক সালফার ট্রাইঅক্সাইড, which is very very harmful, ঠিক আছে। তাহলে আমার নরমালি সালফার প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আমার কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে বেশি বেশি পরিমাণে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এত ইজিলি সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। কিন্তু মানুষ এখন এত ঝামেলা করে ফেলছে, এত বেশি কাবজাব জিনিস বানাচ্ছে, এই পার্টিকুলেট ম্যাটার গুলোর কারণে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বানায় দিয়েছে সালফার ট্রাইঅক্সাইড, হুইচ ইজ হাইলি টক্সিক, মাত্রাতিরিক্ত বিষাক্ত। এখন কার কার জন্য বিষাক্ত? মানুষের জন্য বিষাক্ত, প্ল্যান্টস এর জন্য বিষাক্ত, তারপরে আরো যে কোনো লিভিং অর্গানিজম, ঠিক আছে। কি বলছো নিশান? বুঝিনি ভাই। পিএম এর সংখ্যা কি? আচ্ছা, তোরা বললাম তো এটা নিয়ে আরো বেশি চিন্তা করিস না, কারণ এটা অনেক উপরে লেভেলের জিনিস। এগুলো হচ্ছে এদের বিভিন্ন টাইপ টাইপ PM2.5 PM10 এগুলো টাইপ। জাস্ট না পিএমটা মনে রাখ। যদি বেশি কিছু জানতে ইচ্ছা করে এখানে কিছু এক্সাম্পল লিখে দিলাম, এগুলো তোরা সার্চ দিয়ে গুগল থেকে চাইলে দেখতে পারোস। জাস্ট পার্টিকুলার ম্যাটারটা অতটুকু মনে রাখ, ওকে। তাহলে মানে জিনিসটা বোঝা যাচ্ছে আসলে পরীক্ষার কোশ্চেনটা কিরকম আসবে। সালফার অক্সিজেন বিক্রি করে সালফার আসলে আসবে না পরীক্ষায়, প্রথম কথা হচ্ছে। ঠিক আছে, এই মানে এগুলো নিয়ে এত ঝামেলা এত মানে এত এত কনসেপচুয়াল কোশ্চেন করার মতো স্যারদের কি বলবো দেয় না আর কি, আছে বাট দেয় না। সালফার প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড হচ্ছে বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এটা হয় না, যার কারণে আমরা বেঁচে যাই। কিন্তু মানুষ এখন কি প্রচুর ধনী হতে চায়, গরিবরা গরিব হচ্ছে, ধনীরা বেশি ধনী হচ্ছে। এই কারণে কি করতেছে, পরিবেশের কথাটা কিছু চিন্তা করতেছে না। পার্টিকুলার ম্যাটার বেশি বেশি তৈরি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের তার মধ্যে প্রভাবক হিসেবে কাজ করে একেবারে ঠেলে দিচ্ছে, মানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে ফেলতেছে, ঠিক আছে। এখন এটা উৎপন্ন হয় বা সমস্যা কি? আরো এমনিতে তো নর্মালি সমস্যা আছে, আরো বহুত ধরনের সমস্যা আছে। যখন বৃষ্টি হয়
ঠিক আছে? যখন বৃষ্টি হয় তখন কি হয়? এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি আমার H2O বৃষ্টির পানি। হয়ে যাবে কি H2SO4 H2SO4 টক্সিক H2SO4 ঠিক আছে? তার মোদ্দা কথা হচ্ছে এটাই। আমরা সক্স মোটামুটি বুঝলাম। সক্সের কাহিনীটা সক্সের মধ্যে আরো অনেক কিছু আছে বাট সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে এই জিনিসটাই। এরপর আসে হচ্ছে আমাদের এটা হচ্ছে 1 ছিল। এখন আসে আমাদের নক্স। নক্সের মধ্যে কোনটা বেশি ইম্পোর্টেন্ট? নক্সের মধ্যে যেটা বলতে গেলে আমাদের মেইন ভিলেন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 মেইন ভিলেন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন আসি কেমনে জিনিসটা আসে। প্রথমত আমাদের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কি আছে? নাইট্রোজেন আছে। সাথে আরো প্রচুর পরিমাণে কি আছে? অক্সিজেন আছে। তারা বিক্রিয়া করছে, বিক্রিয়া করে নরমালি হয় নাইট্রিক অক্সাইড। লাইটিং হয়। লাইটিং মানে কি? ঘরের মধ্যে লাইট জ্বালালেন না? ওই যখন আকাশে বজ্রপাত হয়, প্রচুর পরিমাণে তোমার তাপমাত্রা হয়। তাপমাত্রা যখন প্রচুর পরিমাণে হয়, N2+ ওটা বিক্রিয়া করা হচ্ছে নাইট্রিক অক্সাইড। এটা হচ্ছে কথা আমাদের, এটা হচ্ছে আমাদের ঠিক আছে? সমতা বিধান করে দিলাম আরকি। যখন প্রচুর পরিমাণে লাইটিং হয় মানে যখন বজ্রপাত হয়, তোমরা বজ্রপাত লিখতে পারো, কোনো সমস্যা নাই। বজ্রপাত। ঠিক আছে? ওকে। এখন কি হচ্ছে? আমার তো নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো। এই নাইট্রিক অক্সাইডটা আবার কি করে? আবারও বায়ুমণ্ডলে তো অক্সিজেনের অভাব নাই। বিক্রিয়া করে আমার কি তৈরি করে ফেলছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে ফেলছে। আমাদের ভিলেন তৈরি করে ফেলছে। এখন এটাকে ভাই কেন ভিলেন বলতেছেন? হ্যাঁ, এটা আসলেই ভিলেন। কারণ হচ্ছে যখন বৃষ্টি পড়বে, বৃষ্টি তো একটু না একটু পড়তেই থাকবে বাতাসের মধ্যে। যেকোনো যেকোনো না কোনো এলাকায় বর্ষাকাল থাকবেই কোনো না কোনো এরিয়ায়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা কি করে? তখন পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে আর এক হার্মফুল জিনিস HNO3 সাথে উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড গ্যাস, যেটা উইড়া চইলা যাব। যেহেতু গ্যাস, ঠিক আছে? তো এখন কি করব? এখন আসি। এই HNO3 এর মধ্যে কি আছে? আমার নাইট্রেট আয়ন আছে। বৃষ্টির পানির সাথে যখন নাইট্রেট আয়নটা নিচে নামবে তখন কি করে? তখন এই মাটি আসলো না? মাটি, এটা হচ্ছে মাটি। মাটিতে কি আছে? মাটিতে ক্যালসিয়াম আয়ন আছে, ম্যাগনেসিয়াম আয়ন আছে, সিলিকন আয়ন আছে। এগুলোর সাথে নাইট্রেট আয়নের বিক্রিয়া ঘটে। কিরকম? NO3- প্লাস Ca2+, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম নাইট্রেট। এর উপর নাইট্রেট আয়নের সাথে বিক্রিয়া করবে কার? Mg2+, বিক্রিয়া করে কি হবে? বিক্রিয়া করে হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট। তাহলে ভাই এটা কেন পড়ছি? ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফার্টিলাইজার। এরা ফার্টিলাইজার হিসেবে কাজ করে। ফার্টিলাইজার, আল্লাহ কোথায় চলে গেছে? এরা ফার্টিলাইজার হিসেবে হিসেবে কাজ করে। তাহলে দেখো, আমরা পড়তেছি কি নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করছে? বাতাসের তোমার পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে নাইট্রিক অক্সাইড, যেটা নাইট্রেট আয়ন থাকে মাটির সাথে। এখানে মাটিতে পড়ে মাটির উপাদান সময়ের সাথে বিক্রিয়া করে কি করতেছে? ফার্টিলাইজার তৈরি করতেছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইউজফুল ফর দ্য প্ল্যান্টস। ঠিক আছে? ফার্টিলাইজার মানে সার হিসেবে, ঠিক আছে, কাজ করতেছে। কিন্তু প্রবলেমটা হয় কখন? কিন্তু সমস্যাটা হয় কখন? দেখো, বেলেন তার এমনিতেই বলে নাই, সমস্যা কখনো হয়? সমস্যা হয় যখন আমাদের অটোমোবাইল 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 মানে কি? অটোমোবাইল হচ্ছে নরমালি আমরা যে কার বলো বা ডিজেল চালিত গাড়ি বলো, ডিজেল চালিত গাড়ি যাই বলো, এই অটোমোবাইলের মধ্যে যখন আমরা কি করি? বিভিন্ন হাইড্রোকার্বনের জাতক হিসেবে বিভিন্ন নাইট্রোজেনের যৌগ থাকে। এগুলোকে যখন আমি গাড়ির ইঞ্জিনের মধ্যে যখন স্পার্ক করি, আসি, সমস্যা কখন হয়? অটোমোবাইলে গাড়ির মধ্যে যখন স্পার্কিং হয়, গাড়ির ইঞ্জিনের মধ্যে স্পার্ক হয়, ঠিক আছে? স্পার্কের মাধ্যমে ওখানে যে প্রসেসটা আছে ইঞ্জিনের প্রসেসটা, তার মধ্যে প্রতিনিয়ত কি হচ্ছে? স্পার্ক হচ্ছে। তো
স্পার্ক হলে কাহিনীটা কি হয় দেখো, স্পার্ক হলে আমার বাতাসের মধ্যে আছে N2, ঠিক আছে, এবং N2 আর অক্সিজেন তখনই বিক্রিয়া করতে পারবে যখন কি হবে, যখন স্পার্ক হবে। স্পার্ক মানে কি, প্রায় তাপমাত্রা হচ্ছে 1987 কেলভিন তাপমাত্রা, প্রচুর পরিমাণে যখন তাপমাত্রা উৎপন্ন হবে তখন N2 আর O2 একসাথে বিক্রিয়া করতে পারবে, তখনই উৎপন্ন করে ফেলতেছে আমাদের NO, ঠিক আছে। এখন এই NO বেচারা তো গাড়ি থেকে বের হয়ে যাবে, অটোমোবাইল থেকে বের হয়ে যাবে, বের হয়ে কি হবে, NO প্লাস O2 বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে তখন তৈরি করে হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, which is yellow brown, which is yellow brown, একটা হচ্ছে হেজি কালার, একটা হচ্ছে হেজি কালার। এবং এই কাহিনীটা কখন হয়, মানে হচ্ছে আকাশটা ইয়েলো টাইপের হয়ে যায়। তোমরা একটু দেখলে বুঝবো অনেকে যে যেখানে যেখানে ট্রাফিক বেশি হয় দেখবে একটু সন্ধ্যা সন্ধ্যা নামলেই দূরে যদি তাকাও, মানে কি বলে, অনেকে বলে না শহরের আলো, ঠিক আছে, ওই জায়গায় অ্যাকচুয়ালি কোনো লাইট নাই, তবু কিন্তু বাতাসটা বা আকাশটা হালকা 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 ইয়েলো টাইপের হয়ে আছে। দেখে বলতো কেউ দেখছিস কিনা এরকম, যেখানে বেশি বেশি ট্রাফিক, এটা কখন হবে, বেশি ট্রাফিক এরিয়াতে, যেখানে বেশি ট্রাফিক এরিয়াতে। দেখে এই জিনিসটা কেউ খেয়াল করছিস কিনা বল, একটু হলুদ টাইপের হয়ে গেছে এনভায়রনমেন্টটা, কেউ খেয়াল করছ নাই নাকি বুঝছো না কি বলছো? হ্যাঁ ভাই, ওকে নিশান, তুই খেয়াল করছিস? হ্যাঁ, আপু অনেকবার বলছে কথাটা, ভেরি গুড। হ্যাঁ দিশান, আমরা কি বলতেছি দেখ, অটোমোবাইলের মধ্যে বাতাসের মধ্যে নাইট্রোজেন আছে, অক্সিজেনও আছে। অটোমোবাইলে যখন স্পার্ক হয় অ্যাবাউট 1987 কেলভিন টেম্পারেচার, তো তখন কি হবে, নাইট্রোজেন অক্সিজেন রিঅ্যাক্ট উইথ ইচ আদার এন্ড মেক্স দ্য নাইট্রিক অক্সাইড, এন্ড দ্য নাইট্রিক অক্সাইড রিঅ্যাক্টস অক্সিজেন, বিক্রিয়া করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের কালারটা হচ্ছে ইয়েলো ব্রাউন। এবং কোথায় বেশি বেশি হবে, আকাশটা বেশি বেশি ইয়েলো, একটা গাড়ি নিয়ে তোর ইয়েলো ব্রাউন দেখবি না, যেখানে অনেক বেশি বেশি ট্রাফিক থাকে সেখানে তোরা এই কালারটা দেখতে পাবি। দ্যাটস ইট ফর দ্য এক্সাম। ঠিক আছে, কোনো অলিম্পিয়াড কোশ্চেন আসতে পারে বাংলাদেশের এক্সামে, স্যাররা কে দিবে, আমি করলে দিতাম আর কি। ওকে, বোঝা যাচ্ছে বিষয়টা, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? একটু বলো তো যতটুকু পর্যন্ত বুঝছো কিনা, এখানে কোনো না বুঝলে বলতে পারো, আমি কানে হেডফোন দিলাম, কোনো সমস্যা হলে কোনো কিছু আবার রিভিউ করতে হলে, অথবা ক্লিয়ার হলে বলে দাও, ক্লিয়ার লিখে দাও। হালকা পিঙ্ক কালার, অ্যাকচুয়ালি আসলে ইয়েলো ব্রাউন টাইপের, ঠিক আছে, তো ওটা এখন অনেকের থেকে ধরো তোমার একটু পিঙ্ক টাইপের মনে হতে পারে আর ইয়েলো ব্রাউন তো দুইটা একসাথে, তো এই কারণে। ওকে, ভেরি গুড, সবার ক্লিয়ার। এবার আসি আমরা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন, CXHY, হাইড্রোকার্বন। এবার আসি আমাদের হাইড্রোকার্বন। ওকে, দেখো এই হাইড্রোকার্বন, প্রথম কথা হচ্ছে তোমাদের মাথায় আসতে পারে হাইড্রোকার্বন, তোমরা 9 পড়ে আসছো যে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ সমূহকে আমরা হাইড্রোকার্বন বলে থাকি, ঠিক আছে। তো এখন তোমরা চিন্তা করতেছো হাইড্রোকার্বনটা অনেক বেশি ভালো, আর এটা নিয়ে কাহিনী কি হবে আর। হ্যাঁ, হাইড্রোকার্বন ঠিক আছে, মোটামুটি আমাদের ট্রপোস্ফিয়ারে সব থেকে কম পরিমাণে হাইড্রোকার্বন থাকে, ঠিক আছে, লেস অ্যামাউন্ট। আমরা কিন্তু এখন ট্রপোস্ফিয়ারের উপাদানগুলো নিয়ে পড়তেছি, যেখানে আমরা বসবাস করি। আমরা আমাদের নিজেদের খবর যদি না জানি, এক্সোস্ফিয়ার থার্মোস্ফিয়ার গুলো বলে লাভ আছে? লেস অ্যামাউন্ট, ঠিক আছে। এই
হাইড্রোকার্বনটা কিসে লেস অ্যামাউন্ট? আমরা বলছি না ভাই জৈব যৌগ তো পৃথিবীতে প্রচুর পরিমাণে বেশি। আমি ভাই অ্যাটমসফিয়ারের কথা বলতেছি, অ্যাটমসফিয়ারে হাইড্রোকার্বন নরমাল লেস অ্যামাউন্ট পরিমাণে ঘোরাফেরা করে। ঠিক আছে, এই লেস অ্যামাউন্ট যে আছে এটাই হচ্ছে দ্য মোস্ট ডেঞ্জারাস। ঠিক আছে, হাইড্রোকার্বন নরমালি যেমন আমরা হচ্ছে কি পেট্রোলিয়াম আছে বা ডিজেল আছে, আমরা যেগুলো দিয়ে গাড়ি চালাচ্ছি, যেগুলো নিয়মিত বার্ন করতেছি, এইসব জিনিসগুলোর কি হয় আমাদের ইনকমপ্লিট কম্বাসন যদি বাংলাটা একটু বলি হচ্ছে অসম্পূর্ণ দহন মানে হচ্ছে ধর আমি গাড়ির মধ্যে ডিজেল দিয়ে গাড়ি চালাচ্ছি, আমার নিয়মিত অক্সিজেনের সাথে স্পার্ক হচ্ছে, বার্ন হচ্ছে, এই পেট্রোলিয়ামটা বার্ন হচ্ছে, কিন্তু কমপ্লিট বার্ন হওয়ার আগে সে ভোলাটাইল হয়ে উড়ে যাচ্ছে। আমি এটা কিন্তু লিখতেছি না, কথাটা একটু ভালো করে খেয়াল কর। এই বাতাসের মধ্যে আমরা হাইড্রোকার্বনটা কেন পাচ্ছি? কারণ হচ্ছে কি হয়, আমি যখন গাড়ি চালাই, গাড়ির মধ্যে আমার ডিজেলটা কেন দিচ্ছে? ডিজেলটাকে আমি বার্ন করাচ্ছি, অক্সিজেন দিয়ে বার্ন করে আমি কি পাচ্ছি? শক্তি পাচ্ছি। ওই শক্তিটাকে কাজে লাগে আমি আমার গাড়ির ইঞ্জিন চলতেছে, তারপরে হচ্ছে আমার গাড়ি চলতেছে। এখন ওই বার্ন করার সময় আমার যখন দহন বিক্রিয়াটা তখন ইনকমপ্লিট কম্বাসন মানে অসম্পূর্ণ দহন হয়, যার কারণে কমপ্লিট হাইড্রোকার্বন গুলো একদম ফুল বার্ন হতে পারে না। কিছু কিছু হাইড্রোকার্বন ডিরেক্ট তোমার বের হয়ে চলে আসে, অথবা অসম্পূর্ণভাবে কমপ্লিট দহন না হয়ে বের হয়ে চলে আসে। তখন কি হয়, এই যে সকল হাইড্রোকার্বন গুলো ভোলাটাইল বা উদ্বায়ী হিসেবে পরিবেশে চলে আসতেছে, এগুলো আমাদের শেষ পর্যন্ত এগুলো আমাদের বডিতে হিউম্যানে ক্যান্সার সৃষ্টি করে। ঠিক আছে, ক্যান্সার সৃষ্টি করে। তাহলে এতক্ষণ পর্যন্ত অন্যান্যগুলো কিন্তু কেউ ক্যান্সার তৈরি করবে না। ঠিক আছে, বাট এই হাইড্রোকার্বন দেখো খুব লেস অ্যামাউন্ট পরিমাণে আমাদের ট্রপোস্ফিয়ারে আছে, কিন্তু এটা কি করে, এটাই আমাদের যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আমাদের কি বডির মধ্যে ক্যান্সারের সৃষ্টি করবে। ঠিক আছে, এখন ক্যান্সার বিভিন্ন টাইপ আছে, একদম কমন যেটা আমরা টিউমার বলি, এটাও ওয়ান টাইপ অফ ক্যান্সার। ওকে, তো এটা হাইড্রোকার্বনের কনসেপ্ট এটাই মনে রাখবে, দ্যাটস ইট, যেটা আমাদের কি করতেছে, ক্যান্সারের সৃষ্টি করতেছে। এরপরে হচ্ছে আমাদের এটা কত ছিল, এটা আমাদের 3 নম্বর ছিল। 4 নম্বর হচ্ছে আমাদের নক্স, না সরি নক্স না, নক্স পরে বলছি আমরা, হচ্ছে কক্স। ঠিক আছে, কক্স মিন্স নট কক্সেস বাজার, ইটস দা অক্সাইড অফ কার্বন। ঠিক আছে, তো এই কক্স যখন পড়বো তখন একজনের কথা না বললেই নয়, যেটা হচ্ছে মারাত্মক ভিলেন। সেটা হচ্ছে কি, সবাই ধরে নিয়েছে কার্বন ডাইঅক্সাইড, বাট সে ভিলেন না, সে আমাদের সাথেই থাকে। দ্য ভিলেন ইজ দ্য কার্বন মনোক্সাইড। দেখুন ভাই, কার্বন মনোক্সাইড কেমন উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইডটা হচ্ছে যখন আমরা কি করি, যখন আমরা ধর কোল, ঠিক আছে, কার্বন, ঠিক আছে, যখন আমরা কার্বনকে বার্ন করি, বা কোনো হচ্ছে ফসিল ফুয়েলকে যখন আমরা বার্ন করি, বা যখন আমরা কোনো একটা হাইড্রোকার্বনকে বার্ন করি, তখন আমার এই কার্বন মনোক্সাইডটা বার্ন করি। বার্ন মানে হচ্ছে মানে জ্বালাই আর কি, যেমন গাড়ির মধ্যে ডিজেল জ্বালাচ্ছে না, ওখানে অসম্পূর্ণ দহনের ফলে আমার এই কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, দেখো অসম্পূর্ণ দহনের কারণে কত সমস্যা না, বলে হাইড্রোকার্বনে কিছু চলে যাচ্ছে ডিরেক্ট সাতাবাড়ির দিকে কার্বন মনোক্সাইড উৎপন্ন করতেছে। এবং কার্বন মনোক্সাইডটা উৎপন্ন হলে আমাদের প্রবলেমটা কি? ঠিক আছে, কার্বন মনোক্সাইডের প্রবলেমটা হচ্ছে বাতাসে যদি কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে কার্বন মনোক্সাইড আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, এখন শরীরের মধ্যে কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং ক্যাপাসিটিটা অনেক বেশি। ঠিক আছে, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইডের বাইন্ডিং ক্যাপাসিটি অনেক ভালো মতো হয়, খুব ভালো মতো তারা বাইন্ড করতে পারে। এখন যদি বায়ুতে যদি তুমি যে নিঃশ্বাস যখন নিচ্ছ, তোমার ওখানে যদি প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড থাকে, তখন তোমার কি হবে, এই কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কার্বক্সি হিমোগ্লোবিন কার্বক্সি হিমোগ্লোবিন কার্বক্সি হিমোগ্লোবিন, যেটা হচ্ছে 300 টাইম মোর স্টেবল দেন অক্সিহিমোগ্লোবিন। এটা হচ্ছে 300 টাইম মোর স্টেবল দেন অক্সিহিমোগ্লোবিন।
আচ্ছা, কিন্তু আমি নিজেই বলে যাচ্ছি বেশি, আশা করি তোমরা সবাই বুঝতেছো। কক্সের মধ্যে কার্বন মনোক্সাইড নিয়ে কথা বলতেছি কেন? একে আমার পছন্দ না। কেন পছন্দ না? বেশি হলে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে ফেলে এবং তৈরি করে কার্বক্সি হিমোগ্লোবিন। আমাদের প্রয়োজন হচ্ছে কি অক্সি হিমোগ্লোবিন, যেটা অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনে বাইন্ড হয়, কিন্তু এখন তৈরি করে ফেলছে কার্বক্সি হিমোগ্লোবিন। এবং এই বেটা আরো কি 3000 টাইম মোর স্টেবল দেন অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন থেকে আরো 3000 টাইমস, মানে 3000 গুণ বেশি পরিমাণে স্টেবল থাকতে পারে রক্তে। রক্তে যদি বেশি কম পরিমাণ কার্বক্সি হিমোগ্লোবিন স্টেবল হয়, তখন কি কি হবে দেখি বাবুরা, বলো তো? অনেক খারাপ খারাপ কাজ ঘটতে পারে। ঠিক আছে, অনেক খারাপ খারাপ কাজ হইতে পারে। কিরকম? তোমার কোষের তো অক্সিজেন প্রয়োজন। ঠিক আছে, একটা কোষকে চালাইতে হলে, একটা বডিকে চালাইতে হলে ইম্পর্টেন্ট দুটো জিনিস দরকার। সৃষ্টিকর্তা আমাদেরকে দুটো জিনিস দিয়ে দিয়েছে। একটা হচ্ছে একটা মাগনা দিয়ে দিছে, একটা হচ্ছে আমাদের কষ্ট করে খাইতে হয়। মাগনাটা হচ্ছে কি? মাগনাটা হচ্ছে এটা যদি আমাদের সেল হয়, সেলের জন্য আমাদের দরকার হচ্ছে O2, অক্সিজেন। মাগনা দিয়ে দিছে জন্ম থেকে, যেদিন থেকে মায়ের পেট থেকে বেরোছে তত এরপর থেকে মৃত্যু পর্যন্ত শুধু মাগনা নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে। ঠিক আছে, আরেকটা লাগবে কি? আরেকটা লাগবে হচ্ছে আমাদের গ্লুকোজ। ঠিক আছে, এই গ্লুকোজটা আর্ন করার জন্য আমাদের এত কষ্ট। আমরা পড়ালেখা করতেছি, আমরা একদিন চাকরি করব, আমরা একদিন ব্যবসা করব, আমরা এটা হবো, আমরা সেটা হবো, আমরা টাকা পয়সা কামাবো একমাত্র গ্লুকোজের জন্য। তাহলে চিন্তা করো, একটা পুরো মাগনা দিয়ে দিছে, আর একটার জন্য আমাদের এত কষ্ট। তাহলে এটাও যদি আমাদেরকে যদি কষ্ট করে যদি খাইতে হইতো, কষ্ট করে যদি আর্ন করতে, তাহলে আমাদের অবস্থা কি হইতো? ঠিক আছে, তাই আমাদের কি করা উচিত? তাই আমাদের সবসময় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এক রাতের অক্সিজেন বিল দিতে গেলে খবর হয়ে যাবে হসপিটালে, তার মধ্যে অক্সিজেনটা ফুল মাগনা। ঠিক আছে, কারণ হচ্ছে আমার একটা কোষকে চালাইতে হলে কি প্রয়োজন? আমাদের শ্বসন, রেসপিরেশন মেকানিজম দরকার। শ্বসন করতে হবে আমাদের এখানে। শ্বসন করলে আমার কি উৎপন্ন হবে? শ্বসন করলে আমার অ্যাটিপি উৎপন্ন হবে, অ্যাটিপি দিয়ে আমি কি চালাবো? সব কাজ চালাবো। ঠিক আছে, আমি সব কাজ করবো আর কি, আমার শক্তির প্রয়োজন। এখন তুমি শক্তি উৎপন্ন করছো, তোমার এই দুটো প্রয়োজন। তাহলে কাহিনীটা বুঝছো তো? তো এখন দেখো, পড়াচ্ছিলাম কার্বক্সি হিমোগ্লোবিন। এখন তোমার অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করে তো অক্সি হিমোগ্লোবিন হয়। এখন কিন্তু এখন যাচ্ছে কার্বন মনোক্সাইড তৈরি করে ফেলছে কার্বক্সি হিমোগ্লোবিন। বেশি বেশি খারাপ, যার কারণে তোমার কি হতে পারে? তোমার নার্ভাসনেস হতে পারে। নার্ভাসনেস, ঠিক আছে। এখন পরীক্ষায় নার্ভাসনেস হলে বলিস না স্যার আমার পাশ দিয়ে আসার সময় কার্বন মনোক্সাইড ঢুকিয়েছে। ঠিক আছে, ভমিটিং হইতে পারে, ভমিটিং হতে পারে, মানে বমি আসতে পারে, বমি ভাব আসতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন রক্ত সংবহন তন্ত্রের কোনো সমস্যা হতে পারে। এটা ইংরেজি যদি আমি লিখি, রক্ত সংবহন তন্ত্র, কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ। ঠিক আছে, একটু এই জায়গায় লিখি কি 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 সমস্যা হয়। ঠিক আছে, যদি কেউ ক্লাস না করে, শুধু খাতা দেখে কিন্তু বুঝবে না। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে। তারপর হচ্ছে নর্মালি যদি কোনো মহিলা যদি প্রেগনেন্ট থাকে, তাহলে প্রেগনেন্ট হার্মফুল হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রিম্যাচিউর প্রিম্যাচিউর অ্যাবর্শন হতে পারে। প্রিম্যাচিউর অ্যাবর্শন হতে পারে। প্রিম্যাচিউর অ্যাবর্শন মানে কি? বাচ্চা সময় হওয়ার আগে কি হয়ে গেছে? অ্যাবর্শন হয়ে গেছে। ওকে, একদম আলটিমেটলি কি হতে পারে? আলটিমেটলি এগুলো তো হইতে পারে, এমনকি শেষ পর্যন্ত যেটা আমাদের হবেই একদিন, দা আলটিমেট ট্রুথ, ডেথ হতে পারে। ঠিক আছে, অনেক কিছু হইতে পারে। তাহলে কি কার্বন মনোক্সাইড বেশি বেশি নিবি না? এখন কেমনে নিবি না? কেমনে নিবি না? কার্বন মনোক্সাইড যেভাবে বেশি বেশি উৎপন্ন হয়, ওই কাজগুলো করবি না। ঠিক আছে, এখন ভাই কার্বন মনোক্সাইড কেন বেশি বেশি উৎপন্ন হয়? এই হাইড্রোকার্বন অসম্পূর্ণ দহন হইলে। এখন বা হাইড্রোকার্বন অসম্পূর্ণ দহন কেন হয়? এই ধর যন্ত্রপাতি যেগুলো বানায় সেগুলো ঠিক মতো বানাতে পারে নাই, একদম পারফেক্ট কম্বিনেশন করতে পারে না। ঠিক আছে, তো তোরা বানাবি সামনে এরকম, এখন এরকম বানাতে গিয়ে কত দূষণ আগে থেকে করে দিবি। ঠিক আছে, তোদের কথা কি বলবো, আমি নিজেও তো প্রতিদিন দূষণ করে যাচ্ছি। ওকে, এখন আমরা শুরু করব। আজকে অনেক টাইম দিচ্ছি প্রায় বইয়ের, এগুলো কিন্তু বইতে এরকম সিকোয়েন্স পাবি না। এগুলো হচ্ছে অনেক কি বলবো, অনেক মানে অন্য লেভেলের এগুলো।
ঠিক আছে, বই থেকে খুঁজে খুঁজে সিকোয়েন্সলি পড়ে ফেলবে। এখন আসি আমাদের খুব ইম্পর্টেন্ট টপিকে। আমরা চাইলে পৃষ্ঠা পরিবর্তন করে ফেলতে পারি, না এখানে করি। এখন আসি আমাদের অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি। খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। তবে এগুলো নিয়ে কথা কেন বলতেছি, কারণ হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার অঞ্চলে আমরা যেখানে বসবাস করি সেখানে এখন অ্যাসিড বৃষ্টি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হয়। তো এগুলো নিয়ে আমাদের জানতে হবে। তো প্রথম কথা হচ্ছে ভাই অ্যাসিড বৃষ্টি, কারণ নরমাল বৃষ্টি নিয়ে একটু আমরা কথা বলি না কেন? ওকে, আমরা ন্যাচারাল রেইন নিয়ে কথা বলি, NATURAL, ন্যাচারাল রেইন, যার পিএইচটা হচ্ছে আমার কত 5.6। কি বলেন ভাই, ন্যাচারাল রেইন পানি, তাই তো পিএইচ 7 হওয়ার কথা না? এর পিএইচ 7 না। ন্যাচারাল রেইন যেটা বৃষ্টি পরে মেঘে মেঘে ঘর্ষিত হয়ে, সরি মেঘে মেঘে ঘর্ষণ হয়ে আমার বৃষ্টি আসতেছে, বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে পিএইচ ইকুয়ালস টু 5.6। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক, ঠিক না? দেখাই দেবো বোঝা যাচ্ছে অ্যাসিডিক। 5.6 পিএইচ 5.6 মানে কি 7 এর থেকে কম, তাহলে কি স্লাইটলি অ্যাসিডিক। এখন কথা বলবে কেন, ওয়াই ওয়াই বাট কেন পিএইচ স্লাইটলি অ্যাসিডিক কেন? হ্যাঁ, আসো আমরা কেনর মধ্যে যাই। ভাই প্রশ্নটা আপনি করতেছেন ভাই, আমরা কি করবো? ঠিক না? হ্যাঁ, আমি তো জানি তোরা কি কোশ্চেন করবি, এখন আমি কোশ্চেনটা না করলে তোরা বলবি না, ঠিক আছে? এই কারণে বলে দিলাম। ওকে, যখন আকাশ থেকে বিন্দু বিন্দু করে পানি পড়তেছে মানে হচ্ছে বৃষ্টি পড়তেছে আর কি, ঠিক আছে? যখন বৃষ্টি পড়তেছে মেঘে মেঘে ঘর্ষণের ফলে যখন বৃষ্টি শুরু হইলো, বৃষ্টি যখন নেমে আসতেছে পাইলো আমাদের ট্রপোস্ফিয়ার। আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যে কি আছে? আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যে আমাদের জন্য ওয়েট করতেছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার মানে ইয়ার বায়ু, ঠিক আছে? এই বায়ুর মধ্যে আছে কি 0.3 থেকে 0.4% কার্বন ডাই অক্সাইড আছে। তো এই কার্বন ডাই অক্সাইড কার সাথে বিক্রিয়া করবে? ওই পানি যেটা পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ফেলছে কি আমাদের আমাদের H2CO3 কার্বনিক অ্যাসিড। কি অ্যাসিড? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড যেটা আমরা পড়েছি এটা একটা কি অ্যাসিড? এটা দুর্বল অ্যাসিড। কার্বনিক অ্যাসিড একটা কি অ্যাসিড? এটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং ইট ইজ আনস্টেবল, অত বেশি স্টেবল না, এটা একটা দুর্বল অ্যাসিড। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, ভেরি গুড নিশান, কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস স্লাইটলি অ্যাসিডিক, স্লাইটলি অ্যাসিডিক। ওকে, তাহলে এখন যখন বৃষ্টির ফোঁটা নামতেছে নামতেছে নামতেছে, আমাদের এখন H2CO3, H2CO3 না, H2CO3 এর মধ্যে কি কি আছে? H প্লাস আছে, HCO3 মাইনাস আছে। দেখেন এগুলো বুঝতে বুঝতে H2CO3 কে আমি এভাবে লিখতে পারি না, H প্লাস আর HCO3 মাইনাস, এভাবে লিখতে পারি তো, ঠিক আছে? একটু স্ট্যান্ডার্ড হয়ে যায়, সবাই যাতে দ্রুত বুঝতে পারে বিষয়গুলো। আমি এভাবে লিখতে পারি না, 2H প্লাস, এই H টাকে দিকে নিয়ে আসলাম আগে, 2H প্লাস আর CO3 2 মাইনাস, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। তার মানে প্রচুর পরিমাণে আমরা H প্লাস পাচ্ছি যেগুলো পানির মধ্যে থাকবে। এই যে দেখ H প্লাস পানির মধ্যে থাকা মানে কি? থাকা মানে কি? স্লাইটলি অ্যাসিডিক। আমরা পড়ছিলাম না ফোর্থ অধ্যায়ের মধ্যে H প্লাস যত বেশি বেশি বাড়বে পিএইচ এর মানটা তত কি কমবে, মানে কি বেশি পরিমাণে অ্যাসিডিক হবে। আর এমনিতে তো বোঝা যাচ্ছে H2CO3 হচ্ছে একটা কি অ্যাসিড, তাহলে কি হবে? পানিটা স্লাইটলি অ্যাসিডিক হবে। তাহলে H প্লাস আর 2H প্লাস এগুলো পানির মধ্যে ডিজলভ হয়, যার কারণে কি হয়? এটা স্লাইটলি অ্যাসিডিক হয়। এখন কথা হচ্ছে ভাই, কথা তো ঠিক আছে, আপনার কথা বুঝলাম, ভালো কথা। ন্যাচারাল ড্রেন এগুলো এগুলো করে আসতেছে 5, এই আমার কত, আমার পিএইচ হচ্ছে 5.6। তো এটা তো হয় সৃষ্টিকর্তা দিচ্ছে, ভালো কথা। তো এখন আমরা এটা পড়বো কেন? হ্যাঁ, এটা পড়বো কারণ হচ্ছে এখানে একটা প্রবলেম হয়। প্রবলেম, দ্য প্রবলেম। কি প্রবলেম হয়? আবার যে যখন বিন্দু বিন্দু করে পানি পড়তেছে, যখন বিন্দু বিন্দু করে পানি পড়তেছে, তখন কি হয়েছে? নর্মালি বাতাসের মধ্যে তো কার্বন ডাইঅক্সাইড আছে, যেটা এখানে ঘুরছে, কার্বন ডাইঅক্সাইড H2 এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। কিন্তু এখন যখন আমরা মানুষ বেশি যখন লোভী হয়ে গেছে, মানুষ বেশি যখন লোভী হয়ে গেছে, বেশি বেশি টাকা পয়সা কামাচ্ছে, তার জন্য এই পরিবেশের অবস্থা চিন্তা করতেছে এবং পরিবেশবিদরা চিৎকার দিয়ে দিয়ে মরে যাচ্ছে। কারণ কলকারখানা থেকে প্রচুর পরিমাণে আমার
নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড আমাদের আছেই, উৎপন্ন হইতেছে। হ্যাঁ, সালফারও আছে, সালফারের গ্যাস সমূহ আছে। ঠিক আছে, তো যখন উৎপন্ন হচ্ছে, এখন পানি তো এদেরকে তো ছেড়ে যাবে না, এরা পানিকে ধরে ফেলবে, বৃষ্টির পানিটাকে ধরে ফেলবে। তো ধরলো কেন, ধরে কি হইলো, ধরে H2 আর সালফার ট্রাইঅক্সাইড, H2 এদের সাথে বিক্রিয়া করলে, H2O সালফার ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হতে পারে, H2SO4 হইতে পারে, H2 এর সাথে বিক্রিয়া করে HNO3 হইতে পারে, অথবা এই জায়গায় আমরা H2SO3 পাইতে পারি, সালফিউরাস অ্যাসিড। আবার আমরা এখানে HNO2 নাইট্রাস অ্যাসিডও পাইতে পারি। এই সকল অ্যাসিডগুলো আমরা পাইতে পারি। তাহলে দেখো বৃষ্টির পানি পড়তেছে, এর মধ্যে কি হয়ে গেছে, অলরেডি পানির সাথে অ্যাসিড হয়ে গেছে, যার কারণে আমার কিন্তু অ্যাসিড হওয়ার কথা ছিল না, কিন্তু মানুষ কি বেশি বেশি এইসব কামজাব জিনিসগুলো তৈরি করতেছে বলে এগুলো পানির সাথে বিক্রিয়া করে এই সকল অ্যাসিডিক জিনিস তৈরি হচ্ছে। অ্যাসিডিক জিনিস তৈরি হওয়ার কারণে, যার কারণে এই বৃষ্টির পিএইচটা হয়ে যাচ্ছে আমার 3.5 টু 5.6। আলটিমেটলি এটা হচ্ছে মাটি, শেষ পর্যন্ত মাটিতে এসে পড়বে, তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে বৃষ্টির পানি যখন বৃষ্টির পানির পিএইচ যখন ন্যাচারাল কত ছিল, আমাদের ন্যাচারাল ছিল, একটু দেখি আমরা ন্যাচারাল কত ছিল, এই 5.6, আমাদের 5.6 এই দেখো এটা এখন কত হয়ে গেছে, 3.5 থেকে 5.6, মানে 5.6 এর নিচে নেমে গেছে। যখন 5.6 এর কম হয়, 5.6 এর কম হয়, মানে হচ্ছে আমার পিএইচ এর মানটা কত, পিএইচ এর মানটা হচ্ছে বিলো দ্য 5.6 এর কম হয়, তখন এটি অ্যাসিড বৃষ্টি, এর আগে আমরা এটাকে অ্যাসিড বৃষ্টি বলবো না। ঠিক আছে, এখন যদি বলে ভাই কেউ যদি ধরো কোনোটা বলে যে আমার বৃষ্টির পিএইচ হচ্ছে 6, আমার দেখি কমেন্ট করে আমার বৃষ্টির পিএইচ হচ্ছে 6, এটা কি অ্যাসিড বৃষ্টি না অ্যাসিড বৃষ্টি না, দেখি কমেন্ট করে বলে আমার যে একটা বৃষ্টি পড়ছে এটা পিএইচ হচ্ছে 6, এটা অ্যাসিড বৃষ্টি না অ্যাসিড বৃষ্টি না, প্লিজ কমেন্ট, হারি আপ, ভেরি গুড। এই মেবি কেন নিশান, কান ফাটা ফেলবো তোর একদম, মেবি কথাটা লিখলে। এতক্ষণ ধরে কি বলছে 5.6 এর কম হলে বলতেছে, এখানে কোনো প্যাচ বুঝ থাকলে তো সমস্যা নাই, এই যে জিনিস ভুল করলে কিন্তু মার খাবি, প্যাচ বুঝ থাকলে ভুল করলে সমস্যা নাই। ভেরি গুড, অ্যাসিড না, তাহলে অ্যাসিড তখনই হবে যখন পিএইচ আমার 5.6 থেকে কমে যাবে, মানে স্পেসিফিক্যালি এর মানটা থাকে 3.5 থেকে 5.6 পর্যন্ত। ওকে, এখন আসি ভাই, এই যে কাহিনীগুলো ঘুরতেছে, এগুলোর পেছনে রিয়েল কেমিস্ট্রিটা কি, কেমিস্ট্রি বিহাইন্ড ইট, এটার পেছনে কেমিস্ট্রিটা কি, আমরা বলতেছি অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড প্লাস NO2, এই দুটো হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন কথা হচ্ছে আমার বাতাসের মধ্যে কিন্তু এই দুইটা কিন্তু অত বেশি পরিমাণে থাকে না, নরমালি আমার থাকে নাইট্রিক অক্সাইড, যেটা একটা আমার হচ্ছে নিউট্রাল অক্সাইড, ঠিক আছে, নিউট্রাল, অ্যাসিডিও না ক্ষারীয় না, ঠিক আছে, এবং এটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে। তাহলে এই নাইট্রিক অক্সাইডের কথা নিয়ে কেন বলছে, কারণ বাতাসের মধ্যে কিন্তু নরমালি নাইট্রিক অক্সাইড থাকে, কেমনে, নাইট্রোজেন স্পার্কিং এর সময় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতে আমার নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারে। এবং বাতাসের মধ্যে আরেকটা জিনিস বেশি থাকে, সেটা হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইড বেশি থাকে, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড বেশি থাকে। এটা কি, এটাও নরমালি পানির সাথে ভালোভাবে যুক্ত হয় না, পানির সাথে ভালোভাবে যুক্ত হয় মানে একটু কষ্ট হয়, ঠিক আছে, ইজিলি যুক্ত দেওয়া না, পানির সাথে খুব দ্রুত খাতারনাক ভাবে যুক্ত হইতে পারে না, ঠিক আছে। কিন্তু কিন্তু ঝামেলা হয় আবার সে আমাদের পিএম, হোয়াট ইজ দ্য পিএম, ইটস নট এমপিএম,
Here's the particulate matter. Here's particulate matter. এই পার্টিকুলেট ম্যাটার গুলো যখন ক্যাটালাইজড হিসেবে কাজ করে কিসের, নাইট্রিক অক্সাইড বাতাসে আছে, বিক্রিয়া করতেছে অক্সিজেনের সাথে। এমনিতে নরমালি বিক্রিয়া করতো না, কিন্তু এই শালার পিএমটা যখন আসলো তখন সে বিক্রিয়াটাকে স্মুথ করে দিছে এবং ধুম করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং এই সালফার ডাইঅক্সাইড যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো তখনও পিএম এসে বললো আসো তোমাদেরকে আমি একটা হেল্প করি, মানুষকে আমরা শেষ করে ফেলি। সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে ফেলে দুইটা খাতারনাক ভিলেন, ভয়ানক খলনায়ক। ভয়ানক খলনায়ক কেন ভয়ানক খলনায়ক বলছে? কারণ এরা পানির সাথে একটু লিখে খারাপ ভাবে বিক্রিয়া করে, এটা পরীক্ষা লিখিস না আবার। খারাপ ভাবে বিক্রিয়া করে, খারাপ ভাবে মানে কি বেশি মাত্রায়, খুব দ্রুত, খুব ভয়ানক ভাবে বিক্রিয়া করে, খারাপ ভাবে বিক্রিয়া করে। ঠিক আছে, এবং খারাপ ভাবে মানে এমন না যে কম বিক্রিয়া করে, ঠিক আছে, ভয়ানক ভাবে। একটু আবার লিখে দিয়ে আবার কেউ দেখার সময় বলবো যে কিরে ভাই জানলে আর কি, ভয়ানক ভাবে বিক্রিয়া করে। ওকে, এবং বিক্রিয়া আসেও বিক্রিয়া করাই ফেলি সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সে কাঙ্ক্ষিত আমাদের H2SO4, যেটা আমাদের কি করবে, চামড়া টামড়া সব ছড়ায় ফেলবে, খুব দ্রুত বিক্রিয়া করবে। এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটাও আমার কি করবে, পানির সাথে বিক্রিয়া করবে, এটাও খুব দ্রুত বিক্রিয়া করবে। এটা হচ্ছে HNO3 সাথে আমরা পড়েছিলাম নাইট্রিক অক্সাইড গ্যাসও উৎপন্ন হবে। এই নাইট্রিক অক্সাইডটা দেখো, নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, HNO3 খুব খারাপ অ্যাসিড উৎপন্ন করে ফেলছে, আমাদের বৃষ্টিগুলোকে কি করে ফেলছে, একদম কি করে ফেলছে, খাতারনাক, বিলো দা 5.6 করে ফেলছে, খুব মাত্রাতিরিক্ত অ্যাসিডিক করে ফেলছে। এখন সাথে এখানে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। এখন এই নাইট্রিক অক্সাইড তো গ্যাস, বাতাসে আবার আছে অক্সিজেন, আবার আছে তোমার সে পার্টিকুলার ম্যাটেরিয়াল, কারণ তুমি কি পার্টিকুলার ম্যাটার, কারণ তুমি কি বেশি খারাপ, আমরা বেশি কলকারখানাতে কাজ করতেছে মানে বেশি এইসব কলকারখানার নিয়ম নীতি না মানে ফিল্টার ইউজ না করে বেশি উৎপন্ন করতেছে, আবার উৎপন্ন করতেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই তো নাইট্রোজেন আবার উৎপন্ন করে ফেললো, এই চক্রটা চলতে থাকবে। কাহিনী বুঝছ না? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে, বাতাসে আছে অক্সিজেন, এই পার্টিকুলার ম্যাটার সাহায্য করছে উৎপন্ন করছে নাইট্রিক অক্সাইড, যেটা আবার কি পানির সাথে বিক্রিয়া করবে, আবার HNO3 হবে, আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে, আবার এটা অক্সিজেন সাথে বিক্রিয়া করবে, আবার NO2 হবে, আবার হবে, বিক্রিয়া করতে থাকবে। দ্যাটস এ সাইক্লিক প্রসেস। এটা একটা সাইক্লিক প্রসেস। তাই আস্তে আস্তে পিএইচটা কমে কত 3.5 টু 5.6 এর মধ্যে চলে আসবে পিএইচ। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই এসিড রেন হলো হক জ্ঞানের সমস্যা কি? হ্যাঁ, একবার যেখানে ভালো মতো হয় 3.5 বা 4 এর মধ্যে গিয়ে পড়িস, দেখবি তোর স্কিন কি হয়ে গেছে, ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, কেউ যে ফাঁসাফাঁসি হইতে চায় তাহলে যাইতে পারস। ঠিক আছে, ওকে। আর অ্যাসিড বৃষ্টি হলে কি হবে, যখন এগুলো মাটির মধ্যে পড়ে, মাটির বিভিন্ন প্ল্যান্টস সমূহের জন্য, গাছগাছালির জন্য, আমাদের উদ্ভিদের সমূহের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলোর সাথে বিক্রিয়া করে সেগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। ঠিক আছে, এবং বিভিন্ন মূর্তি, বিল্ডিং এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তোমার স্ট্রাকচার যেগুলো হচ্ছে লাইমস্টোন, তারপরে অনেক ভালো 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 মনিউমেন্ট যেগুলো আছে এগুলোকে ক্ষয়ক্ষতি করে। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি বিভিন্ন বিল্ডিং এর উপর পড়লো, কি ভালো ভালো যেগুলো দামি দামি বিল্ডিং ওগুলো অনেক কি করে, ক্ষয়ক্ষতি করে। তাই আমাদের বৃষ্টিটা কি করা উচিত, রোধ করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে কলকারখানার মধ্যে, বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করে যাতে আমাদের এইসব গ্যাসগুলো কি হতে না পারে, বের হতে না পারে, অ্যাকচুয়ালি দা পার্টিকুলেট ম্যাটার যাতে বের হতে না পারে। এবং এর ভাই সাথে সমাপ্ত হচ্ছে আজকে আমাদের ক্লাসটা। ঠিক আছে, হ্যাঁ, ভাই তাজমহল শেষ করে ফেলবে। আমি এখন হেডফোন কানে লাগাচ্ছি, তো বলো তোমাদের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো কিনা, ক্লাসটার কি অবস্থা? হ্যাঁ, ভাই হেডফোন কানে লাগিয়ে কথা বলো। ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভাই ওই বলো। যে পিএম এর জায়গায়, ভাই হ্যাঁ বল, পিএম এর জায়গায় পিএম এর জায়গায় কি ইউজ হয় এখানে? পিএম যে ইউজ করছেন যে মানে বিক্রিয়াটা পিএম দ্রুত করার পিএম জন্য ভাই হচ্ছে বিক্রিয়া পিএম সাহায্য যে করছে। কিছু না, পিএমই ইউজ হয়। পিএম মানে হচ্ছে পার্টিকুলার ম্যাটার,
তো তোদেরকে বলছে এটা নিয়ে যদি বেশি পড়তে চাস এটা নিয়ে আসলে আর দরকার নাই। একদম ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল সাবস্টেন্স, ঠিক আছে? এটা বিভিন্ন টাইপ আছে, যেমন PM2.5, PM10 এগুলো। এটা একটা নিজেই কেমিক্যাল সাবস্টেন্স, পার্টিকুলেট ম্যাটার। আচ্ছা বুঝছিস তো? জি ভাই। এগুলো আর হচ্ছে মানে ভাই কলকারখানা। একটু ওই ওই একটু পিক গুলো একটু দেন না, ওই যে লিখছেন আচ্ছা ঠিক যেগুলো। আছে, এগুলো দে। আচ্ছা, এই নিশান কথা বল না, কথা বলতে পারছ না? আমি চালু করছি না। ওই পেজগুলোর পিকে একটু গ্রুপে দিয়ে নেট অনেক স্লো। ওকে 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 ওকে। আচ্ছা, আহ আচ্ছা সিনথিয়া, বুঝতে পারছো? মারিয়া, মোহিত, প্রসেনজিৎ, তামান্নুর বুঝা গেছে? তামান্নুর তো লাস্ট আসছে মনে হয় আজকে। অনেক খুব ভয়ানক একটা ক্লাস হয়েছে আমাদের, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। পরিবেশ রসায়নে বেঁচে থাকতে হলে খুব বেশি জানতে হবে এটা। তামান্নুর ফুল করতে পারছো?